মৌলি বাণীর গলা চেপে ধরলে মৌলিকে থাপ্পড় মারে অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধ সবার সামনে বলতে থাকে, আমি নিজ ইচ্ছায় বাণীকে সিঁদুর পরিয়েছি, এতে বাণীর কোনো দোষ নেই, তাই তোমরা বাণীকে কোনো দোষারোপ করতে পারো না। তখন দেখা যায় নয়নতারা বলতে থাকে, দেখেছো বৌমা, দেখেছো তুমি যাকে এত এত সুন্দর করে নিজের মেয়ের মতো করে দেখলে, ওকে সাহায্য করলে, সে কিভাবে তোমার পিঠে ছুরি মারলো। এরপরে দেখা যায় বাণী অবাক হয়ে তাকিয়ে থাকে নয়নতারার দিকে। এরপরে নয়নতারা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার নাতনিটার জীবন একদম নষ্ট হয়ে গেল। আমার নাতনির চেহারার দিকে তাকানো যাচ্ছে না। আর তোমাকে বলি হারি, তুমি এখন কিছু বলছো না কেন? এখন দেখতে পাচ্ছ না তুমি তোমার নাতনিটা কিরকম হয়ে আছে? এই মেয়েটার জন্য আজকে তোমার নাতনির কপাল পড়লো। এরপরে দেখা যায় তখন বাণী গিয়ে দাদুর কাছে হাত জোড় করে বলতে থাকে, দাদু বিশ্বাস করো, আমি আমি এটা কিছুতেই করতে চাইনি। আমি এখান থেকে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু উনি কিছুই শুনেনি। আমাকে তুমি বিশ্বাস করো, প্লিজ বিশ্বাস করো। তখন দাদু বলতে থাকে, তোমাকে কি করে বিশ্বাস করি বলো? তোমাকে তো অনেক বিশ্বাস করেছিলাম। আমি আর বৌমা তো তোমাকে সাপোর্ট দিয়ে এ বাড়িতেই রেখেছিলাম। তুমি এভাবে বিশ্বাসঘাতকতা করবে কখনোই জানতাম না। যদি জানতাম তবে কখনো তোমাকে এভাবে বাড়িতে রাখতাম না। কথাই আছে না যে দুধ কলা দিয়ে কালসাপ পোষা, ঠিক সেরকম অবস্থা হয়েছে আমাদের। তখন মীনাক্ষী এসে বলতে থাকে, শোনো শোনো বানি, তোমাকে আমি খুব 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 স্নেহ করতাম। ভাবতাম যে একটা অসহায় মেয়েকে এভাবে বাড়িতে আশ্রয় দিলে হয়তো মেয়েটা আশ্রয় পাবে। তখন দেখা যায় ঈশানী বলতে থাকে, তুই এভাবে আমার পিছন থেকে ছুরি মারলি, তুই এভাবে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলি বানি। আমি তো তোকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছি, তবে তুই কেন এমনটা করলি? তুই আমাকে বলতে পারতি যে মা, আমি আমি এইসব করব, তবে তো আমি আগে থেকে সাবধান হয়ে যেতাম, মৌলিকে আমি সাবধান করে দিতাম। কিন্তু আমার মেয়েটার জীবন এভাবে নষ্ট করে কী লাভ পালি? এতগুলো লোকের সামনে আমাদের মান সম্মান ডুবিয়ে কি হলো তোর বলতো? তখন দেখা যায় বানি বলতে থাকে, বিশ্বাস করো মা, আমি এসব করতে চাইনি। আমি কিছুতেই এসব করতে চাইনি। উনি হঠাৎ করে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। তখন দেখা যায় বানির মা বলতে বলতে থাকে, খবরদার আমাকে মা বলে ডাকবি না। মুখে তুই আমাকে মা বলে ডাকবি না, তোকে আমি বলে দিলাম, বুঝতে পেরেছিস? তুই আমাকে কখনোই মা বলে ডাকবি না। তখন বানি বলতে থাকে, প্লিজ এমন করো না, আমি কিছু করতে চাইনি। তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, অনেক বলেছেন আপনারা, এখন আমার কথাটা একটু শুনুন। আমি ওকে ইচ্ছে করে বিয়ে করেছি, ওর কোনো দোষ নেই। তখন দেখা যায় মৌলির বাবা বলতে থাকে, তোমাকে আর কোনো সাফাই গাইতে হবে না। তুমি আর কি বলবে? ওর হয়ে কথা বলবে, এটাই তো? তোমাকে আর কোনো সাফাই গাইতে হবে না। তোমার কোনো কথা আমরা শুনতে রাজি নই, বুঝতে পেরেছো? এরপরে দেখা যায় বাণীকে বলতে থাকে, তোমাকে অনেক দিন আমরা আশ্রয় দিয়েছিলাম, কিন্তু এখন আর পারবো না গো। তুমি তুমি তোমার মেয়েটাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। তখন দেখা যায় বাণী বলতে থাকে, আমি বেরিয়েই যাব। এরপরে দেখা যায় মৌলি এসে বলতে থাকে, তুমি যদি ভালো চাও নিজে, তবে এখান থেকে বেরিয়ে যাও, তা না হলে তোমাকে আমি মেরে ফেলবো। এই বলেই বাণীর গলা চেপে ধরে। ঠিক তখনই রেগে যায় অনিরুদ্ধ আর মৌলিকে থাপ্পড় মারতে যায় আর বলতে থাকে, শোনো মৌলি, ও হচ্ছে আমার মেয়ের মা, তাই ওর সঙ্গে এভাবে ব্যবহার করতে পারো না। কারণ এ বাড়িটা যেমন তোমার, আমারও। তাই তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের মায়ের সঙ্গে এভাবে ব্যবহার কোনোভাবেই করতে পারো না। তখন দেখা যায় অনিরুদ্ধর এমন কথা শুনে মৌলি অবাক হয়ে যায় আর বলতে থাকে, অনিরুদ্ধ, তুমি ওই মেয়েটার জন্য আমার সঙ্গে এভাবে ব্যবহার করছো? তখন দেখা যায় মৌলির ঠাম্মি বলতে থাকে, ও তো এখন ব্যবহার করবেই, ও তো ব্যবহার করবে এরকম। ও তো এখন ওই মেয়েটার জালে পা দিয়েছে, তাই না? ও তো এখন ওই বাণীকে বিয়ে করেছে। এখন কি আর তোকে ভালো লাগবে? তোর কথা কি আর ভালো লাগবে বল? এখন তো তোর বিরুদ্ধেই কথা বলবে। তখন দেখা যায় মৌলি বলতে থাকে, তুমি এমনটা আমার সামনে সামনে কি করে করলে? তুমি তো আমার সঙ্গে এটা করতে পারো না। আর বানি, তোমাকে তো আমি এটা কোনোভাবে মেনে নিতে দেব না। আর তুমি কি করে আমার সঙ্গে এরকম অন্যায় করতে পারলে? তখন দেখা যায় অনিরুদ্ধর বাবা বলতে থাকে, আমার লজ্জা লাগছে যে তুই আমার ছেলে, এটা আমার ভাবতেও লজ্জা লাগছে। এতগুলো লোকের সামনে কি করে তুই আমার মুখটা ছোট করে দিলি? মেসোমশাই এই মানুষগুলোর সামনে কি জবাব দেবে, কি বলবে? ওনার কথা একবারও ভাবলি না? তখন দেখা যায় বাণী চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপরে মৌলি এসে বলতে থাকে, তোমার যদি একটুও লজ্জা থাকে তবে বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। তোমার মেয়েকে নিয়ে এ বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও, তা না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তখন দেখা যায় বাণী চলে যেতে যাবে, ঠিক তখনই অনিরুদ্ধ বলতে থাকে, দাঁড়াও বাণী, তুমি কোথাও যাবে না।
তুমি যদি যাও তবে আমিও যাব। কারণ তুমি তোমার আর তানিয়ার সকল দায়িত্ব আজ থেকে আমার। তাই তাই তুমি যেখানে যাবে, তানিয়া যেখানে যাবে আমিও ঠিক সেখানেই যাব। তখন দেখা যায় এই কথাটা শুনে ঈশানী অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুমি কি ভেবেচিন্তে কথা বলছো অনিরুদ্ধ? তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, হ্যাঁ, আমি ভেবেচিন্তেই কথা বলছি। বানি যেখানে যাবে আমিও ঠিক সেখানেই যাব, আমিও বাড়ি থেকে বেরিয়ে যাব। তখন দেখা যায় অনিরুদ্ধর বাবা বলতে থাকে, তুই কিন্তু এবার বেশি মিসবিহেভ করে ফেলছিস। এরকম করলে কিন্তু তোকে আমি সত্যি সত্যি ওই বাণীর সঙ্গে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেব। তখন মৌলি বলতে থাকে, ছি অনিরুদ্ধ, তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। তুমি এতটা নিচে নামতে পারো, আমি কখনোই ভাবিনি। এরপরে দেখা যায় অনিরুদ্ধর বাবা বলতে থাকে, তুই তো তোর মার মুখের দিকে তাকিয়ে এমনটা না করলেও পারতি। এরপরে অনিরুদ্ধ মায়ের কাছে গিয়ে বলতে থাকে, মা, আমি জানি তুমি অন্তত আমাকে বুঝবে। ঠিক তখনই অনিরুদ্ধর মা অনিরুদ্ধকে একটা থাপ্পড় মারে আর বলতে থাকে, তোমার মতো ছেলের আমার কোনো প্রয়োজন নেই। তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, এক্ষুনি তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি কখনো তোমার মুখ দেখতে চাই না। তখন অনিরুদ্ধ বলতে থাকে, তুমি যে আমার সঙ্গে এরকম ব্যবহার করবে আমি কখনোই ভাবিনি। আমি ভেবেছিলাম কেউ না বুঝলে তুমি আমাকে বুঝবে। তখন দেখা যায় যে অনিরুদ্ধর বাবা মনে মনে বলতে থাকে, বানি তো আমার সম্পর্কে অনেক কিছু জানে। আমি যদি এভাবে বানিকে বাড়ি থেকে বের করে দিই, তবে ও যদি কাউকে কিছু বলে দেয়, তবে তো আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। এরপরে দেখা যায় মেসোমশাইকে বলতে থাকে, মেসোমশাই, আপনি যেটা সিদ্ধান্ত নেবেন ঠিক সেটাই হবে। তখন দেখা যায় মৌলির দাদু বলতে থাকে, আমাদের বাড়িতে যারা অন্যায় করে তাদেরকে গেস্ট হাউসে থাকতে দেওয়া হয়, আউট হাউসে। তাই বানি ও অনিরুদ্ধ আউট হাউসেই থাকবে। গেস্ট হাউসে থাকলে তো মৌলি দিদিভাইয়ের সঙ্গে দেখা হবে। তাই ওরা আউট হাউসে থাকার সিদ্ধান্তই নেবে। ওদেরকে আমি আউট হাউসেই রাখবো। আর বাড়ির বাইরে যদি বের করে দিই, তবে সবাই হাসাহাসি করবে আর বলবে যে অনিরুদ্ধ চৌধুরী বাইরে দাঁড়িয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, তার বউ বাচ্চা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, আমাদের রেপুটেশন নষ্ট হবে। এরপরে দেখা যায় অনিরুদ্ধ বাণী দুজনে আউট হাউসের জন্য বেরিয়ে আসে। সেখানে এসে ছবি বলতে থাকে, দিদিমণি, তুমি আমাদের জন্য অনেক কিছুই করেছো, কিন্তু তোমার সঙ্গে যেভাবে ওরা ব্যবহার করলো এটা মোটেও ঠিক করেনি, আমি বুঝতে পারছি। তখন দেখা যায় বাণী বলতে থাকে, তোমরা অন্তত আমাকে ভুল বুঝোনি, এটাতেই আমি খুশি। তখন দেখা যায় এদিকে মৌলি একা একা ঘরে বসে বসে কাঁদতে থাকে। ঠিক তখনই ঈশানী এসে বলতে থাকে, মৌলি, এভাবে কাঁদিস না মা, এভাবে কাঁদলে তো তোর শরীরটা খারাপ করবে। এরপরে দেখা যায় তখন নয়নতারাকে ঈশানী বলতে থাকে, আচ্ছা আচ্ছা ছোটো মা, ওকে একটু সামলান না, ওকে একটু বোঝান। তখন দেখা যায় ঈশানী মৌলির কাছে গিয়ে বসে আর বলতে থাকে, শোন মা, এভাবে কাঁদিস না। তখনই মৌলি চিৎকার করে বলতে থাকে, তুমি আমাকে টাচ করবে না, তুমি আমার কাছে আসবে না, আমি তোমাকে ঘৃণা করি মা। তোমার জন্য আজকে আমার জীবনটা শেষ হয়ে গেল। আমি তোমাকে বারবার বলেছিলাম যে ওই বানি আমার অনিরুদ্ধর দিকে হাত বাড়াচ্ছে, ও আমার অনিরুদ্ধকে আমার থেকে কেড়ে নেবে, কিন্তু তুমি কিছুতেই বিশ্বাস করনি। তুমি ওকে সবসময় প্রায়োরিটি দিয়ে এসেছো। আজকে দেখেছো তোমার মেয়ের জীবনটা কিভাবে নষ্ট করে দিল, তোমার মেয়ের থেকে কিভাবে অনিরুদ্ধকে ছিনিয়ে নিল। তখন দেখা যায় ঈশানী বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে, আমি কখনোই বুঝতে পারিনি যে বানি এরকমটা করবে। বানিকে এরকম মেয়ে তো মনেই হয় না, কিন্তু ও যে মনে মনে এত কিছু নিয়ে আছে, এটা তো আমি কিছুতেই বুঝতে পারিনি। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দি মৌলি, তুই নিজের জীবনটা নতুন করে শুরু কর। তখন দেখা যায় মৌলিকা চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি কি করে অনিরুদ্ধকে ভুলে নতুন করে জীবন শুরু করব বলো মা। আমি তো ওকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, ছোট থেকে ওকে নিয়ে আমি স্বপ্ন দেখছি। আর আজকে হঠাৎ করে বললেই হলো যে আমি ওকে ভুলে অন্য কোনো ছেলেকে নিয়ে জীবন শুরু করব, এটা আমি কিছুতেই পারবো না। এরপরে দেখা যায় মৌলির মা বারবার মৌলিকে বোঝানোর চেষ্টা করে যে মৌলি, এটা কিছুতেই এতটা ভেঙে পড়বি না, তুই এতটা ভেঙে পড়লে আমি কি করব বল। এদিকে দেখা যায় মৌলি বলতে থাকে, আমি কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি যেভাবে হোক আমাকে তুমি অনিরুদ্ধকে এনে দাও, তা না হলে আমি একদম মরে যাব। তখন দেখা যায় ঈশানী বলতে থাকে, এরকম কথা বলতে নেই, এরকম কথা বলিস না। তখন দেখা যায় নয়নতারা বলতে থাকে, তোমার জন্যই তো আজকে মেয়েটা এত কষ্ট পোহাচ্ছে, দেখতে পাচ্ছ না তুমি। এদিকে দেখা যায়
এদিকে দেখা যায় বানি আউট হাউসে এলে তখন ছবি ও ললিতা দুজনে মিলে দুধে আলতা জল নিয়ে আসে আর একটা সাদা কাপড় নিয়ে আসে। তখন দেখা যায় বানি বলতে থাকে, "এসব কি করছেন আপনারা? এসবের কোনো প্রয়োজন নেই।" তখন দেখা যায় তানিয়া এসে বলতে থাকে, "আমি তো বাড়িতে দেখেছি আমার পিসির যখন বিয়ে হয়েছিল তখন তো ওরা এভাবে ঘরে প্রবেশ করেছিল। আর তোমাকেও তো আমার বাবা বিয়ে করেছে। তুমিও তো নতুন বউ। তাই তোমাকেও দুধে আলতায় পা চুবিয়ে আসতে হবে।" এরপরে তানিয়া, বানি ও অনিরুদ্ধ দুজনকে বরণ করে আর ছবি ও ললিতাকে বলতে থাকে, তোমরা তোমরা শাঁখ বাজাও, উলু দাও। এরপরে দেখা যায় ছবি ও ললিতা উলু দেয়, শাঁখ বাজায়। তখন তানিয়া অনিরুদ্ধ ও বাণীকে বরণ করে বলতে থাকে, মা তোমরা এবার ঘরে প্রবেশ করো। তুমি দুধে বালতায় পা ডুবিয়ে তারপরে এই কাপড়টার উপর হেঁটে যাও। আমি তো দেখেছি আমাদের আমাদের গ্রামে যে পিসিটার বিয়ে হয়েছিল ওই পিসিকে তো এভাবেই ঘরে প্রবেশ করানো হয়েছিল। তবে তুমি কেন এভাবে ঘরে প্রবেশ করবে না? তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, বানি ওকে কোনো কিছুতে কিন্তু কষ্ট দেওয়া যাবে না। তাই ও যেমনটা চাইছে ঠিক তেমনটাই করো। তা না হলে কিন্তু ও যদি অসুস্থ হয়ে পড়ে তবে আরও ঝামেলা বাড়বে। এরপরে দেখা যায় বানি বলতে থাকে, এসব কি হচ্ছে আমার জীবনে?